জাপান এই নামটা শুনলে কিন্তু আমাদের চোখের সামনে সবথেকে আগে ভেসে ওঠে দ্রুতগতির ট্রেন এবং এখানকার রোবট। আমরা মনে করি যে জাপান এখন কিন্তু 2050 সালে বসবাস করছে এবং ফিউচারে অনেকটা এগিয়ে আছে এবং জাপান হচ্ছে একটা উন্নত দেশ। আসলে কি জাপান এতটা উন্নত এবং টেকনোলজি থেকে এত এগিয়ে আছে? কিন্তু দেখো, জাপানের মধ্যে কিন্তু এখন বিশাল একটা ক্রাইসিস চলছে। জাপানের যে নিউ জেনারেশন আছে সেটা কিন্তু একদম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা এটার ব্যাপারেই আলোচনা করব যে জাপানের নিউ জেনারেশন কেন অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে এবং কি এখানে কি জাপানের অন্ধকার আরও নেমে আসছে। তো চলুন আজকে ভিডিওতে এটা জেনে নেব। আমি মাহির, তো আলটিমেট বাংলার তরফ থেকে চলুন ভিডিওটা শুরু করা যাক। জাপানের যে নিউ জেনারেশন আছে সেই সমস্ত কিন্তু অনেক ব্যক্তি আছে যারা নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। তারা কোনো কালচারের সাথে মিশতে চাইছে না, না করছে কোনো বিয়ে, না করছে তাদের সন্তান এবং না কিন্তু তারা জব করছে। তারা বলতে গেলে একদম কোনো ব্যাং হয়ে ঘরের ভিতর বসে আছে। এটা কিন্তু শুধু একজন দুজন নয়, প্রায় পুরো জাপানে 15%-এর মতন হয়ে আছে। তো কেন এই রকম ক্রাইসিস চলছে এখন জাপানের নতুন জেনারেশনের সাথে এবং কেনই বা তারা এরকম অন্ধকারে তলিয়ে যাচ্ছে? তো চলুন এটাই এখন বলি। এই সমস্ত ব্যাপারে জানার আগে আমাদেরকে জানতে হবে জাপানের ইকোনমিকের ব্যাপারে। হ্যাঁ, মানে জাপানের অর্থনৈতিকের ব্যাপারে। 1940 সাল থেকে 1980 সাল, তখন কিন্তু জাপানের স্টক মার্কেট অনেক ওপরে উঠে যাচ্ছিল এবং বলতে গেলে যেন মনে হচ্ছিল যে জাপানের অর্থনীতি আর ইকোনমিক্স কোনো দিনই থামবে না, আস্তে আস্তে বেড়েই যাবে। কিন্তু এটা হঠাৎ করে 1990 সালে বন্ধ হয়ে যায় এবং জাপানের ক্রাইসিস আসতে শুরু করে এবং জাপানের স্টক মার্কেট যেমন যত দ্রুত গতিতে ওপরে উঠেছিল ঠিক তত দ্রুত গতিতেই নিচে নামতে থাকে এবং জাপান কোনো অগুন্তি ছাড়াই কিন্তু টাকা ছাপাতে থাকে এবং সেই টাকা ছাপাতের পরেও কিন্তু জাপান নিজেকে স্থায়ীভাবে রাখতে পারেনি। তারা ব্যাংকে থেকে বিভিন্ন জনকে লোন দিয়ে ফেলেছিল এবং তারা যাকে তাকে লোন দিয়ে দিয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড না জেনে। এরপরেই কিন্তু জাপানের আসল ক্ষতিটা হয়ে যায়। জাপানে এমন ক্রাইসিস চলে আসে যে জাপান এখনও পর্যন্ত কিন্তু তাদের ইকোনমিকে আগের মতন স্টেবল করতে পারেনি। সেই জন্যই কিন্তু এত বড় ক্ষতি হয়ে গেছে জাপানে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই অর্থনৈতিকের সাথে জাপানের নতুন প্রজন্মের কী সম্পর্ক? কারণ এই অর্থনৈতিকের কারণেই কিন্তু জাপানে তাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হয় এবং তাদের যোগ্যতা অনুযায়ী যে জবের সিলেকশন ছিল সেই কিন্তু পদ্ধতিটাও চেঞ্জ হয়ে যায়। মানে হচ্ছে তরুণ প্রজন্ম তাদের গ্র্যাজুয়েশনের পর তাদের বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কিন্তু জবের জন্য সিলেক্ট করা হতো এবং এই জবটা কিন্তু তাদের সারা জীবনেই ছিল। এটা যেমন একদিকে একটা বেনিফিট ছিল, অন্যদিকে কিন্তু তার একটা বিপদও ছিল। মানে হচ্ছে জাপানে কোনো একজন ব্যক্তি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সেই সমস্ত গাইডলাইনগুলো যদি কমপ্লিট না করে সে কোনো জব পায় কোনো কোম্পানিতে, তার কিন্তু গ্র্যাজুয়েশনের 1 বছর যদি হয়ে যায় সে কিন্তু আর কোনো কোম্পানিতে ভালো জব আর পাবে না। এটাই কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে জাপানের জব সিলেকশনের ক্ষেত্রে। এর ফলে কি হচ্ছে, জাপানের দিন দিন নিউ জেনারেশনের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু জাপানে বিভিন্ন নিউ জেনারেশন যে ছেলে মেয়েরা আছে তারা বিয়ে করছে না। এর ফলে কিন্তু জাপানে নতুন সদস্যও আর আসছে না, মানে নিউ জেনারেশনের আর জন্মই হচ্ছে না। এর ফলে কিন্তু জাপানে যে বৃদ্ধ আছে তাদের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে এবং যে ছোট বাচ্চা আছে তাদের সংখ্যা কিন্তু দিন দিন কমছে। এটা কিন্তু একটা বড় সমস্যা কিন্তু আমাদের জনসংখ্যার ক্ষেত্রে। আর এই যে নিউ জেনারেশন পিছিয়ে আছে, এটা কিন্তু কোনো দেশের অর্থনীতির ওপরে বিশাল প্রভাব ফেলতে পারে। কারণ নিউ জেনারেশনে কিন্তু আমাদের নতুন অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু কোনো দেশে যদি নিউ জেনারেশনে কিন্তু পিছিয়ে থাকে, যার ক্ষেত্রে কিন্তু সেই দেশটা অনেকটা পিছিয়ে যাবে। যেমন আমাদের দেশ ভারতে কিন্তু আস্তে আস্তে এটা হচ্ছে। কারণ আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। আর এই বেকারত্বের কারণেই কিন্তু আমাদের যে নিউ জেনারেশন আছে তারাও কিন্তু নিজেদের মোটিভেশন হারিয়ে ফেলছে এবং তারাও কিন্তু আস্তে আস্তে এই জাপানিদের মতো বিবাহ ছেড়ে দেবে এবং তাদেরকেও কিন্তু কোনো ব্যাঙের মতন ঘরে বসে থাকবে। আর এটা যদি হয় আমাদের ভারতও কিন্তু অর্থনীতি থেকে অনেকটা পিছিয়ে পড়বে এবং আস্তে আস্তে দেশটা আমাদের শেষ হয়ে যাবে এবং অন্ধকারের দিকে এগিয়ে যাবে। আমি কিন্তু তোমাদেরকে এটা বোঝানোর জন্যই কিন্তু এই জাপানের ইতিহাসটা বললাম।
তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো একটা কমেন্ট করে যাও কেমন লাগলো ভিডিওটা। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।